বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা ৭ কলেজ এবং যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছো, আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির ক্লাসিক্যাল মডেল সম্পর্কে। আলোচনা করার পূর্বে একটি কথা বলছি, যারা ভিডিওটা দেখছো, ভিডিওর নিচে একটা লোগো আছে, একটা ছোট্ট মেয়ের ছবি আছে। ছবিতে প্রেস করো, সাথে সাথে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবে, দেখবে হোম আছে। হোমে আমার প্রকাশিত বই সম্পর্কে বলা আছে, প্রথম ভিডিওটা। এরপরে প্লেলিস্টে গিয়ে যার যার চাহিদা মতো ক্লাসগুলো দেখে নিবে। সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি ক্লাস, কোনো পেমেন্ট নাই। আপনি শুধু দেখেন, বোঝেন, ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, এর বেশি কিছু না। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ক্লাসিক্যাল মডেলটা কি। প্রিয় শিক্ষার্থীরা, 1700 সালে এবং 1800 সালে, মানে এই দুইটা শতাব্দীতে যে অর্থনৈতিক যে চিন্তাধারা ছিল, সেই অর্থনৈতিক চিন্তাধারার উপর যারা বিভিন্ন তত্ত্বগুলো গড়ে তুলেছেন, সেই তত্ত্বগুলোর সমন্বয় হল ক্লাসিক্যাল মডেল। যেমন আমি ক্লাসিক্যাল মডেলের কথা বলতে গিয়ে প্রথমেই বলবো বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, উনি 1776 সালে দি ওয়েলথ অফ নেশন, দি ওয়েলথ অফ নেশনস বইটা লেখেন। কত 76 সালে অ্যাডাম স্মিথ মূলত ক্লাসিক্যাল চিন্তাধারার অর্থনীতিবিদদের ভিতরে যিনি অর্থনীতির জনক হিসেবে পরিচিত, অ্যাডাম স্মিথের নাম সবার আগে। এরপরে আসো জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল এই জন স্টুয়ার্ট মিল, ওনার সময়কাল হচ্ছে 1806 হতে 1873 পর্যন্ত। 1873 পর্যন্ত। 3 নাম্বার যে অর্থনীতিবিদের নাম বলবো, তিনি হচ্ছেন ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডোর সময়কাল হচ্ছে 1772 হতে 1823। 1772 হতে 1823 জন্ম মৃত্যু। 4 নম্বরে যে অর্থনীতিবিদের নাম বলবো, তিনি হচ্ছেন থমাস রবার্ট ম্যালথাস। সবাই জানো ওনার নাম, থমাস রবার্ট ম্যালথাস। ওনার সময়কাল হচ্ছে 1766 হতে 1834। 1766 হতে 1834। 5 নম্বরে আমি যে অর্থনীতিবিদের নাম লিখছি, তিনি হচ্ছেন জেন ব্যাপটিস্ট সে। জেন
বা জন বলতে পারো ব্যাপটিস্ট সে, যেমন আমরা শের বাজার বিধি বলি। ওনার সময় হচ্ছে 1766 হতে 1832, 1766 হতে 1832, ঠিক আছে। আরও আছেন এসি পিগু, এসি পিগু, ওনার সময়কাল হচ্ছে 1877 থেকে 1959, 1877 থেকে 1959। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যাডাম স্মিথের কথা বলেছি, ওনার বিখ্যাত বই হচ্ছে দি ওয়েলথ অফ নেশনস। জন স্টুয়ার্ট মিলের কথা বলেছি, উনি 1806 থেকে 1873 সাল পর্যন্ত। ডেভিড রিকার্ডো 1772 থেকে 1823 সাল পর্যন্ত। থমাস রবার্ট মেলথাস 1766 হতে 1833 পর্যন্ত। জিয়ান ব্যাপটিস্টে 1767 হতে 1832 সাল পর্যন্ত। এসি পিগো 1877 হতে 1959 পর্যন্ত। এর বাদেও হেনরি জর্জ, ডেভিড হিউম, লিওন ওয়ালরাস, এই যে অর্থনীতিবিদরা, ওনাদের যে চিন্তাধারার উপর যে মডেলটা গড়ে উঠেছে সেটাই সামষ্টিক অর্থনীতিতে ক্লাসিক্যাল মডেল নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, ওনাদের এই চিন্তাধারাটা কি? ওনাদের চিন্তাধারা হচ্ছে অর্থনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, লেসিস ফেয়ার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থাকবে। অর্থাৎ অর্থনীতিতে সরকারের কোনো ভূমিকা থাকবে না। দাম স্তর এবং মজুরি নমনীয় হবে। অর্থাৎ দাম স্তর বাড়তেও পারে, কমতেও পারে, মজুরি বাড়ানো যায়, কমানো যায়, কোনো ধরনের বাধা কি থাকবে না। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অর্থাৎ অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। মূল্য এবং মজুরির নমনীয়তা, এগুলা যদি অর্থনীতিতে বিদ্যমান থাকে তাহলে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। অটোমেটিক ফুল এমপ্লয়মেন্ট, অটোমেটিক ফুল এমপ্লয়মেন্ট, স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। এই চিন্তাধারাটাই হচ্ছে কি, এই চিন্তাধারা লালন করে যারা অর্থনৈতিক তত্ত্ব প্রদান করেছেন সবগুলোর সমন্বয় হচ্ছে ক্লাসিক্যাল মডেল। অর্থনীতির দুটো সাইড আছে, একটা হচ্ছে চাহিদার সাইড আর একটা হচ্ছে যোগানের সাইড। মানে একটা ডিমান্ড সাইড আর একটা হচ্ছে সাপ্লাই সাইড। ক্লাসিক্যাল মডেলে সাপ্লাই সাইডটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। ক্লাসিক্যাল মডেলে সাপ্লাই সাইডটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। অর্থাৎ অর্থনীতিকে যোগানের দিক হতে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ যোগানের ভিত্তিতে জাতীয় আয় নির্ধারিত হয়। আমরা 1000 কোটি টাকার দ্রব্য এবং সেবা উৎপাদন করেছি, অর্থাৎ 1000 কোটি টাকার দ্রব্য এবং সেবা কি করেছি, যোগান দিয়েছি, জাতীয় আয় 1000 কোটি টাকা হবে। এক্ষেত্রে সামগ্রিক চাহিদাটা যোগানের সাথে অটোমেটিক বাজার প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডজাস্ট হবে। এখানে যে সামগ্রিক চাহিদার ঘাটতি থাকতে পারে বা উদ্বৃত্ত থাকতে পারে এইটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। অর্থাৎ অর্থনীতিতে যা যোগান হবে, যোগানের মাধ্যমে চাহিদা সৃষ্টি হবে, চাহিদা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ যা যোগান দেওয়া যাবে, যা উৎপাদন করা যাবে পূর্ণ নিয়োগ পর্যন্ত, এবং এর মাধ্যমেই অর্থনীতিতে কি হবে, জাতীয় নির্ধারিত হবে, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের বাজার মূল্য। এবং এক্ষেত্রে পূর্ণ নিয়োগের জন্য সরকারি হস্তক্ষেপের
কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই সরকারি হস্তক্ষেপের। তাহলে আশা করি আমরা ক্লাসিক্যাল মডেল বিষয়টা বুঝলাম। ক্লাসিক্যাল মডেল কোনো একজন অর্থনীতিবিদের দেয়া কোনো মডেল না। এখানে একাধিক অর্থনীতিবিদ রয়েছেন, তারা ওই যে কিছু বৈশিষ্ট্য বলেছি যেটা নেক্সট ক্লাসে আলোচনা করব, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা যেগুলো বলেছি, ওই চিন্তাধারা যারা লালন করেন তারা অর্থনীতির নিয়োগ উৎপাদন আয় বন্টন সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেটাই অর্থনীতিতে ক্লাসিক্যাল মডেল নামে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসিক্যাল মডেল সম্পর্কে এতটুকুই কি করলাম, আলোচনা করলাম। ঠিক আছে, যে পরবর্তী লেকচারে আমি ক্লাসিক্যাল মডেলের বৈশিষ্ট্য নিয়ে কি করব তোমাদের সামনে আমি কথা বলবো। অর্থাৎ 2 নাম্বার লেকচারে আমি ক্লাসিক্যাল মডেলের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তা আজকে এখানে কি করছি, বিদায় নিচ্ছি। আর ওই যে তোমরা বলেছো স্যার ভিডিওগুলো কি করেন, শর্ট করেন, এই জন্য চেষ্টা করব ভিডিওগুলো 20 মিনিটের ভিতরে দেওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে 30 মিনিট হয়ে যেতে পারে, চেষ্টা করব। এই জন্য এপিসোডগুলো কি হবে, বাড়বে, আমি চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আসলে অর্ধেক যদি রেখে দিই তাহলে কিন্তু হয় না, অর্ধেক রেখে দিলে পুরাটাই শেষ করতে হয়। তো আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব। আজকে এটা রেকর্ড করেছি কবে, 3/10/2022, অর্থাৎ এই সময়ের পর বাকি ভিডিওগুলো ছোট করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।